আসছেন আপনারা? হ্যালো, শোনা যায়? জি ম্যাম। আচ্ছা, একটু দাঁড়ান 1 মিনিট। মনিটরিং এর জন্য লিঙ্কটা দিতে হবে তো, একটু লিঙ্কটা দিয়ে দিই। 1 মিনিট দাঁড়ান। দেখেন তো, দেখতে পাচ্ছেন নাকি? জি ম্যাম। ওকে। তাইলে হচ্ছে আমরা কি করলাম, প্রথমে আমরা হচ্ছে ডি ভেক্টরে সবকিছু বের করলাম, তারপর ডিএস এ সবকিছু বের করলাম, তারপর দুইটা ডট প্রোডাক্ট করব কার সাপেক্ষে? আমি হচ্ছে গসিয়ান সারফেস, যেটা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন বলতেছে সেটা হচ্ছে গসিয়ান সারফেস বলছে। গস ল এর ক্ষেত্রে এটাকে গসিয়ান সারফেস বলবে। তারপরে বলছে কি করতে হবে, তারপরে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? আমাদের তারপরে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার পরে আমাদের কি করতে হবে, এই কিউ এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন করলে আমাদের কিউ এর ভ্যালু বের হবে। কিউ এর ভ্যালু বের হয়ে গেলে আমরা যে ডি ভেক্টর, মোড অফ ডি ভেক্টরে যেটা আননোন ছিল সেটা বের করতে পারবো। আর সেটা বের করার পরে আমরা হচ্ছে এই ডি এর সাপেক্ষে এপসিলন নট তো আগে থেকে জানবো, সেটা সাপেক্ষে আমি ই ভেক্টর বের করতে পারবো, ঠিক আছে? নিজের ভাষায় লিখলেও হবে, সুন্দর করে গুছায় লিখতে হবে। যে প্রথমে ডি বের করব। ডি বের করব বলতে কি, যে আমাদের ডি এর ডিরেকশন দেখবো, আর দুই দেখবো যে প্রত্যেকটার ক্ষেত্রে কত কত করে আছে, ঠিক আছে? দিয়ে তারপরে কি করব, ডিএস টা বের করব। ডিএস মানে হচ্ছে ডিফারেন্সিয়াল সারফেস। এটা বের করব, এটা ডিরেকশন বের করব, তারপরে দুটার ডট প্রোডাক্ট নিব, ডি আর ডিএস এর, ঠিক আছে? তারপরে এটা ডট প্রোডাক্ট নেওয়ার পরে কি করব, এটার অ্যাক্রসের যে সারফেস দিব, সারফেসটা হচ্ছে গসিয়ান সারফেস। তারপরে ওই সারফেসের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করা হয়ে গেলে আমাদের কিউ মানে টোটাল চার্জটা পাবো। কিউ বের হয়ে গেলে আমাদের ডি ভেক্টর বের হয়ে যাবে, ঠিক আছে? আর ডি ভেক্টর বের হয়ে গেলে আমরা ইজিলি ডি ইজ ইকুয়াল ডি বাই কিউ ভেক্টর, মানে ডি ভেক্টর বাই হচ্ছে এপসিলন নট বের করে হচ্ছে ই ভেক্টর পাবো। মানে ডি ভেক্টর বের হওয়ার পরে আমরা ডি ভেক্টরের ভ্যালুটাকে এপসিলন নট দিয়ে ভাগ করব। এপসিলন নট মানে হচ্ছে ফ্রি স্পেসের পারমিটিভিটি, এটাতে ভাগ করলে আমাদের ই ভেক্টরটা মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের হয়ে যাবে। যদি এটা বুঝে থাকেন তাইলে আমি ম্যাগনেটিক ফিল্ডে যাব এখন। বুঝা গেছে এটা? জি ম্যাম। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি বুঝতে পারছে কিনা বাকিরা। রোকনুজ্জামান বুঝতে পারতেছেন? রোকনুজ্জামান, তারপরে তাহমিম ইসলাম রিফাত। জি ম্যাম। আচ্ছা, তারপরে শামিউল ইসলাম। সামিউল ইসলাম, শোনা যায়? ক্লাসে যারা রেসপন্স করেন তাদের কিন্তু আমি বেশি নাম্বার দিব ক্লাস পারফরমেন্স, তখন কিন্তু আমাকে বলবেন না যে ম্যাডাম কেন আমাকে কম বেশি দেওয়া হইলো, ঠিক আছে? ক্লাস পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট একটা ভ্যালু অ্যাড করবে আপনাদের কিন্তু নম্বরে, ঠিক আছে? ক্লাস পারফরমেন্স আছে, তারপরে ক্লাসের অ্যাটেন্ডেন্স আছে, ঠিক আছে? ম্যাম, হ্যাঁ বলেন। একটা কথা বলি ম্যাম, ওই যে হ্যাঁ, একের এ যে ম্যাডাম আমাদের আমার ভুল হয়েছে ম্যাম। হ্যাঁ, ওইখানে ম্যাম অ্যান্সার ঠিক আছে ম্যাম। ওই হ্যালো বুঝি না। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ম্যাম, একের এ যে আছে না ম্যাডাম, হ্যাঁ, হ্যাঁ, ওটা হ্যাঁ। কিন্তু ওটা ম্যাডাম অ্যান্সার ঠিক আছে ম্যাম। ওয়ার ভ্যালু যদি আমরা এখানে জিরো হবে ম্যাম। ম্যাম ওখানে ওয়ার আমি ভ্যালু, উল্লেখ করি নাই তো, এই জন্য আমি ওইভাবে লিখে দিছি। তো ম্যাডাম ওয়ার এখন ভ্যালু, ওয়ার ভ্যালু বলতেছেন জিরো হবে? জি ম্যাম, ওয়ার ভ্যালু জিরো হবে। আচ্ছা, আমি একটু ক্যালকুলেশন করে দেখবো নি, আমার মতে তো ক্যালকুলেশন করে জিরো আসে না। আপনি ক্যালকুলেশন করে দেখছেন জিরো আসে? জি ম্যাম, দেখলাম তো ম্যাম, ওয়ার ভ্যালু জিরো আসবে। আচ্ছা, দেখবো নি, আমি আরেকবার আরেকবার দেখে চেক করে দেখবো নি, ঠিক আছে? যদি ওকে জিরো ম্যাম। আসে তাও তো লেখা দরকার, নাহলে তো হবে না, যে ম্যাডাম উল্লেখ বুঝছেন? করি না তো ম্যাম, ওইভাবে
লিখে দিছি, এডিট মাইক করা হয়নি। ইরোর দেখাচ্ছে, কার মাইক ইরোর দেখাচ্ছে? সামিউল ইসলামের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে রিফাত, আমি একবার দেখবো, চেক করি, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনাদের রেজাল্ট আজকে দিয়ে দিব, মানে তাড়াতাড়ি দিয়ে দিব। ওকে, এখন দেখেন এটা তাইলে গেল। এখন হচ্ছে আমরা পড়বো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। মানে আপনাদের মিড পর্যন্ত ছিল কিন্তু ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, এখন আসবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। মানে অর্ধেক আপনাদের হয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন, অর্ধেক শেষ আপনাদের। এখন ম্যাগনেটিক ফিল্ড পড়ার জন্য এখানে কিছুটা কথা লেখা আছে, কিছু কথা ইম্পর্টেন্ট, কিছু কথা আনইম্পর্টেন্ট। তো আমি পড়ে শোনাচ্ছি আর একটু দাগায় দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট। আচ্ছা বলছে, before beginning the study of steady magnetic fields, let us study the basic properties of the magnetic field. To understand these properties, consider a permanent magnet. আচ্ছা এটা পড়ার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যদি একটা চুম্বককে, একটা ম্যাগনেটকে ভাঙি, ঠিক আছে, তাহলে কি হবে, এর সাউথ আর মানে ভাঙার আগে নর্থ আর সাউথ পোল থাকবে, দুটো পোল থাকবে তাই না, দুটো দিক, নর্থ আর সাউথ। যদি আমি ওটাকে দুই টুকরা করি তাহলে ওর কয়টা দিক তৈরি হবে, কেউ কি বলতে পারবেন? একটা চুম্বক যার চারটা। নর্থ আর সাউথ পোল আছে, ওটাকে যদি আমি চারটা ভাঙ্গি, হবে। কয়টা হবে? চারটা। এটা কে বললো? ম্যাম নুরুল ইসলাম। দুইটাই। গুড, নুরুল ইসলাম ঠিক বলছে। যদি হচ্ছে আমি একটা চুম্বককে, যেটা নর্থ আর সাউথ পোল দুটাই আছে, যেটাকে ভাঙ্গি আমি দুই ভাগ করি, তাহলে কি হবে, আমি যত ক্ষুদ্র ক্ষুদ্র ভাগই করি না দুইটা কেন, ম্যাম, দুইটা। দুইটা করে হবে তাই না, তাহলে দুইটা দুইটা করে চারটা হবে, তাইলে দিক, দিক দুইটা হবে, সরি ভুল বললাম, দিক দুইটা হবে, বাট এটা হচ্ছে চারটা জি হবে, ম্যাম, ঠিক দিক আছে। দুইটা ম্যাম। হ্যাঁ, দিক দুইটাই চারটা। থাকবে, কখনো চারটা হবে না টোটাল দিক, চারটা। ঠিক আছে। মানে টুকরা হচ্ছে দুইটা দুইটা টুকরা হবে, দুইটা টুকরা দুইটা করে দিই, তাহলে মোট চারটা, কিন্তু দিক দুইটাই, টুকরা বুঝতে পারছেন? তিনটা ম্যাম, আর দিক টোটাল। দুইটা। জি ম্যাম, হ্যাঁ নর্থ সাউথ হ্যাঁ। দুইটাই। এখন কথা হচ্ছে যদি আমি ওদেরকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে একদম ধরলাম, একদম ক্ষুদ্র স্মল একটা পোর্শনে ভাগ করলাম, তো ওই পোর্শনে যদি ভাগ করি তাহলেও দেখা যাবে ওর নর্থ পোল সাউথ পোল থাকবেই। তার মানে বোঝা যাচ্ছে যে আমি যেটাই জি করি না ম্যাম। কেন, ওকে আমি কখনো নর্থ পোল আর সাউথ পোলকে আলাদা করতে পারবো না, ঠিক আছে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য ম্যাগনেটিক ফিল্ডের, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে কখনো আমি এই দুইটা পোলকে আলাদা করতে পারবো না, ঠিক আছে। এখন দেখাচ্ছি, এখন দেখেন বলছে যে it has two poles north and south. The region around a magnet within which the influence of the magnet can be experienced is called a magnetic field. মানে একটা ম্যাগনেটের চারদিকে একটা আবেশ তৈরি হয়, ঠিক আছে। ওই ম্যাগনেটের কাছাকাছি দেখবেন অন্য একটা ম্যাগনেট আনলে, যদি ওই ম্যাগনেটের, যে ম্যাগনেটটা একটা আছেই, ঠিক আছে, ওই ম্যাগনেটের নর্থ পোল আর আরেকটা ম্যাগনেট যদি ওর মধ্যে ঢুকায়, ওটা সাউথ পোল থাকে, তাহলে দেখবেন অ্যাট্রাকশন হচ্ছে, ঠিক আছে। মানে একটা ম্যাগনেটের চারপাশে যে রিজনের মধ্যে, হ্যাঁ, তার ওই ম্যাগনেটটার জন্য একটা কি বলবো, একটা ইনফ্লুয়েন্স মানে পাওয়া যায়, ঠিক আছে, বা একটা ইনফ্লুয়েন্স থাকে, সেই রিজনটাকেই বলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের মতনই, ইলেকট্রিক ফিল্ডে কি ছিল, একটা চার্জের চারপাশে, আর ম্যাগনেটিক ফিল্ডে হচ্ছে একটা ম্যাগনেটের চারপাশে, ঠিক আছে। আপনারা এটা পার্থক্য যখন লিখছিলেন তখন কিছুটা পড়াইছিলাম। আচ্ছা, এখন বলছে the existence of such a field can be experienced with the help of compass needle. একটা কম্পাসের মাধ্যমে আমরা এটার এক্সিস্টেন্স বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমাদের লাগবে হচ্ছে মেইনলি এই অংশটা, এখন নিচে যাচ্ছি। such a field is represented by imaginary lines around the magnet which are called magnetic flux lines of force, sorry, magnetic lines of force। মানে আমরা যেরকম হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স লাইন পড়ছিলাম, ঠিক আছে, সেরকম এখানেও হচ্ছে কি আছে, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। এটা কার চারপাশে তৈরি হবে, একটা ম্যাগনেটের চারপাশে তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, একটু মিউট করে দেন, কার কাছ থেকে যেন শব্দ আসছে। আচ্ছা, বলছে দিস আর ইন্ট্রোডিউসড বাই দ্য সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে। ফ্যারাডে মানে ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের মাধ্যমে এগুলো আমরা জানতে পারি, ঠিক আছে। এখন হচ্ছে এই লাইনগুলোর দিক হবে কোন দিক থেকে কোন দিকে, অলওয়েজ হবে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, ঠিক আছে। সবসময় এন থেকে এস এর দিকে হবে, কখনো এস থেকে এন এর দিকে হবে না। এই ইলেকট্রিক, সরি, ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলোর বা লাইন্স অফ ফোর্স এর ডিরেকশন হবে অলওয়েজ নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, ঠিক আছে। এগুলোকে আবার বলা হয় ম্যাগনেটিক লাইন্স অফ ফ্লাক্স অথবা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স। এর তিনটে নাম আছে, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স অথবা ম্যাগনেটিক লাইন্স অফ ফ্লাক্স
অথবা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স। এটা কি বোঝা গেছে? এটুকু বোঝা গেলে এখন নিচে যাচ্ছি, ঠিক আছে? এখন মেন কাজে যাব আমরা। মানে মেন কাজে বলতে কি যে হচ্ছে আমাদের কেমন করে তৈরি হচ্ছে, যে দেখেন এখানে নর্থ পোল থেকে সাউথ পোলে দেখাচ্ছে এখানে, ঠিক আছে? এই ছবিটা দেখাচ্ছে, ছবিটা দেখাবো, তারপরে যাব হচ্ছে কেমন করে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আবু বকর সিদ্দিক বলেন তো বোঝা যাচ্ছে কিনা? সনেট বর্মন, জি ম্যাম। আচ্ছা, তারপরে মোকাদ্দেস আলী জি ম্যাম। আর আশিকুর রহমান। জি ম্যাম। সবাই খালি জি ম্যামই বলেন, কিন্তু আসলে বুঝতেছেন কিনা আমি বুঝতেছি না। ম্যাম আমি একটু মিস করছি ম্যাম, আমার নেটে বাফারিং করতেছিল ম্যাম, একটু যদি আরেকবার বলতেন। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে কি যে আম, আমাদের যে ম্যাগনেটিক একটা মানে ফিল্ড তৈরি হবে, সেটা কার চারপাশে তৈরি হবে? সেটা তৈরি হবে একটা ম্যাগনেটের চারপাশে, ঠিক আছে? আর একটা ম্যাগনেটে কি কি আছে? একটা ম্যাগনেটে আছে দুইটা পোল, নর্থ পোল আর সাউথ পোল, ঠিক আছে? তো আমি যদি একটা ম্যাগনেটকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পোর্শনেও ভাগ করি, তাহলেও আমার নর্থ পোল আর সাউথ পোলকে আলাদা করা যাবে না, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা স্মল বা একদম ক্ষুদ্র ম্যাগনেটের চারপাশেও আমার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, ঠিক আছে? এটা কেমন করে ক্রিয়েট হবে সেটা আমি পরে পড়াবো, এখনো পড়ানো হয়নি। শুধু বলা হয়েছে আর একটা ব্যাপার, যে সবসময় একটা ম্যাগনেটিক ফিল্ড যে যখন ক্রিয়েট হবে তখন কি হবে, তখন একটা ইমাজিনারি লাইন তৈরি হবে, যে ইমাজিনারি লাইনটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। আর ওটার আরো দুটো নাম আছে, 1 মিনিট দেখাচ্ছি। নাম দুটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স, এই যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কে বলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স অথবা ম্যাগনেটিক লাইন্স অফ ফ্লাক্স, ঠিক আছে? তো এই লাইনটা সবসময় নর্থ পোল থেকে জেনারেট হবে আর সাউথ পোলে গিয়ে শেষ হবে, ঠিক আছে? না, নর্থ পোল থেকে শুরু হবে, সাউথ পোলে গিয়ে শেষ হবে, আমি এটুকুই বুঝছি। এখন সেটা ছবি দেখাবো। আচ্ছা, এখানে দেখেন ছবিটা দেখানো হয়েছে, বলছে যে an important difference between electric flux lines and magnetic flux line can be observed here. একটা খুব ইম্পর্টেন্ট পার্থক্য যেটা আমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে, সেটা এখানে একবার বলা হবে। দেখেন, in case of electric flux, the flux lines originate from an isolated positive charge and diverge to terminate at infinity, while for a negative charge electric flux lines converge on a charge starting from infinity, but in case of magnetic flux the poles exist in pair only. মানে কি বলছে বুঝতে পারছেন আপনারা? এখানে বলছে যে যদি হচ্ছে আমি ইলেকট্রিক ফিল্ড লাইনের ক্ষেত্রে ভাবি, তাইলে কি হয়? আপনাদেরকে বলছিলাম, যখন শুধুমাত্র একটা পজিটিভ চার্জ থাকবে, কোনো নেগেটিভ চার্জ থাকবে না, তাইলে কি হবে? তখন পজিটিভ চার্জ থেকে শুরু হবে এবং নেগেটিভ চার্জ খুঁজতে খুঁজতে ইনফিনিটিতে চলে যাবে। আর যদি হচ্ছে শুধুমাত্র একটা নেগেটিভ চার্জ থাকে, কোনো পজিটিভ চার্জ না থাকে, তাহলে কি হবে? ইনফিনিটি থেকে জেনারেট হবে আর নেগেটিভে এসে শেষ হবে। মানে অলওয়েজ শুরু হচ্ছে পজিটিভ থেকে আর শেষ হচ্ছে ইনফিনিটিতে, সরি নেগেটিভে। শুরু হচ্ছে পজিটিভ থেকে, শেষ হচ্ছে নেগেটিভে, ইলেকট্রিক ফিল্ড লাইনের ক্ষেত্রে। কিন্তু যদি এটার মধ্যে কোনো একটা অনুপস্থিত থাকে, তাহলে সেটার জায়গা পূরণ করতেছে ইনফিনিটি। কিন্তু আমার হচ্ছে ম্যাগনেটিক লাইনের ক্ষেত্রে, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এর ক্ষেত্রে, ঠিক আছে, এর ক্ষেত্রে আমাদের সব সময় একটা পেয়ার থাকবে, মানে কখনো ইনফিনিটিতে যাবে না, এদের সবসময় নর্থ পোল আর সাউথ পোল থাকবেই। তার মানে এরা কি করবে, কোনো আইসোলেটেড পোল এদের মধ্যে এক্সিস্ট করবে না। আইসোলেটেড পোল বলতে বোঝাচ্ছি, আমি যেরকম ইলেকট্রিক ফিল্ডে বলছিলাম, যে কোনো একটা চার্জ পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটা থাকতে পারে। কিন্তু ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এর ক্ষেত্রে দুইটাই একসাথে থাকবে, নর্থ আর সাউথ পোল দুইটা অলওয়েজ একসাথে থাকবে, কখনো একা একা থাকবে না এরা, ঠিক আছে? বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন বলছে দেখেন, hence every magnetic flux line starting from north pole must end at south pole and complete the path from south to north internal to the magnet, ঠিক আছে? তার মানে কি হবে, সবসময় নর্থ পোল থেকে জেনারেট হবে, যেখান থেকে জেনারেট হবে সাউথ পোলে গিয়ে শেষ হবে। এর ফলে একটা লুপ তৈরি করবে, একটা ক্লোজ লুপ। দেখেন, বলছে the magnetic flux lines exist in the form of closed loop। এটা আপনারা পার্থক্যও লিখছেন মনে হয়, পার্থক্য দিছিলাম না? এই সবসময় ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো একটা লুপ ক্রিয়েট করবে, ঠিক আছে? কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো কোনো লুপ তৈরি করবে না, ঠিক আছে? বোঝা গেছে এটা? জি ম্যাম। জি ম্যাম।
আচ্ছা আরাফাত বলেন তো বুঝতে পারছেন নাকি? ম্যাম আমি একটু ক্লাসে ছিলাম না তো, একটু বের হয়েছিলাম ম্যাম, একটু কাজের জন্য। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আরাফাত, ঠিক আছে, পরে রেকর্ডিং ভিডিও দেখে নিব ম্যাম। আপনাদের জি ম্যাম। আবার রেকর্ডিং তো দুই ভাগে ভাগ হয়ে গেল বুঝছেন, ওই যে হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ। আজকে সার্ভারের প্রবলেম, তাই বিটির আমি অনলাইন মানে করতে পারিনি, ঢুকতে পারি নাই, ঠিক আছে, ওই জন্য ওখানে ক্লাস নিতে পারতেছি না এই। আচ্ছা যাই হোক, এখন দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে কেমন করে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্য দিয়ে। আপনারা অনেকে এটা পড়ছেন হয়তোবা আগে, মেশিন কি পড়ছেন? মেশিন পড়লে এটা পড়ে থাকবেন হয়তোবা। মেশিন কি পড়ছেন? আবেশ, এগুলো পড়েন নাই? আপনাদের মনে হয় কোর্স ছিল কি মেশিনের, এখন পর্যন্ত পাইছেন? ম্যাম চুম্বকীয় আবেশটা তো পড়ছিলাম ম্যাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখন পড়াই একটু। আচ্ছা এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে যে কেমন করে ক্রিয়েট হয়, এটার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো এখান থেকে পড়ার আগে আমি একটু মানে জাস্ট একটা এক্সাম্পল দিই, বা এটা কেমন করে কাজ করে বলে দিই। যদি একটা কন্ডাক্টর, কন্ডাক্টর মানে কি, যার মধ্যে কারেন্ট পাস হয়, ঠিক আছে, কারেন্ট পাস হয় মানে কি ফ্রি ইলেকট্রন থাকে তার মধ্য দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে, যদি আমি একটা কন্ডাক্টরকে যদি একটা তারের কুণ্ডলী দিয়ে পেঁচাই, পেঁচানোর পরে যদি এটাকে আমি হচ্ছে কি করি, এনার্জাইজ করি, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এর মধ্য দিয়ে একটা কারেন্ট পাস হবে, ঠিক আছে। এই কারেন্ট পাস হওয়ার জন্য, এই যখন কারেন্টটা পাস হবে একটা দণ্ডের মধ্য দিয়ে, তখন কি হবে, তার চারপাশে একটা লাইন তৈরি হবে, ঠিক আছে। এই লাইনটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। এটা কেমন করে তৈরি হবে, বা এটা কোন দিকে হবে, বা এটা কেন তৈরি হয়, সেটা হচ্ছে এখন আমি বলতেছি। ওকে ওকে, এখন দেখেন বলছে যে এটা হচ্ছে আহ কি বলবো বেসিক প্রিন্সিপাল, ঠিক আছে, এই এক লাইনের মধ্যে এটা বেসিক প্রিন্সিপাল আছে। যদি আপনারা অন্য কোনো লাইন দিতে ভুলেও যান পরীক্ষাটা, যদি এটা দিই, তাহলে এই লাইনটা অবশ্যই দিতে হবে। সেই লাইনটা হচ্ছে কি, বলছে যখন একটা when a straight conductor carries a direct current মানে ডিসি কারেন্ট করতে হবে, কিন্তু ক্যারি করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি করতে পারবে, এর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, ঠিক আছে, অল অ্যালং ইটস লেংথ। মানে যখন একটা, এটা হচ্ছে দণ্ডটা, এই যে এটা হচ্ছে ছবি দেখা দেখা বলতেছে, এটা হচ্ছে দণ্ডটা, ঠিক আছে। এটা হচ্ছে ডিরেক্ট কারেন্টের মধ্যে পাস হচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখেন এর এই দণ্ডের সাথে এই যে একটা প্লেনের ছবি আঁকা আছে, প্লেনটা হচ্ছে এই দণ্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, বা এই কন্ডাক্টরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। এই আমাদের যে লাইন গুলোতে যে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন, এর মাধ্যমে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, ঠিক আছে। এখন দেখেন বলছে the lines of force in such a case are in the form of concentric circles in the planes at right angles to the conductor। মানে এই সময়ে যে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো ক্রিয়েট হবে, সেটা হচ্ছে কি হবে, এই যে যেটা প্লেন আছে সেই প্লেনের সাথে কি হবে, রাইট অ্যাঙ্গেল করে থাকবে, ঠিক আছে। মানে এই যে দেখেন এই যে কন্ডাক্টরের সাথে যে প্লেনটা আছে, ঠিক আছে, এই প্লেনের সাথে রাইট অ্যাঙ্গেলে আমাদের একটা লাইন অফ ফোর্স তৈরি হবে, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, ঠিক আছে। তারপর এখানে বলছে যে the direction of such magnetic flux can be experienced using a compass needle, এটা দরকার নাই। তারপর বলছে the direction of concentric circles around depends on the direction of current through the conductor। এটা ইম্পর্টেন্ট যে আমাদের এই যে এইটার ডিরেকশন, মানে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এর ডিরেকশনটা কার উপর নির্ভর করবে কারেন্টের ডিরেকশনের উপরে। যেমন এই কারেন্টটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তাহলে তার এর ফলে লাইনটা দেখেন এই পাশ থেকে এই পাশে যাচ্ছে। কিন্তু যদি অপোজিট হয়, 1 মিনিট আমি একটু দেখাই নিয়ে আসি নিচ থেকে। যেমন দেখেন যখন হচ্ছে কারেন্টটা দুই ভাবে যেতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে প্লেনের মধ্যে ঢুকতে পারে, একটা হচ্ছে প্লেনের মধ্যে বের হতে পারে, ঠিক আছে। যদি কারেন্ট প্লেনের মধ্যে ঢুকে তাহলে হবে ক্লকওয়াইজ, আর যদি প্লেন থেকে বের হয়ে যায় তাহলে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের ডিরেকশন। যদি প্লেনের মধ্যে একটা প্লেন যেটা আঁকছি, একটা কি বলবো, এই যে এই প্লেনটার কথা বলতেছি, যে এই প্লেনটার কথা, ঠিক আছে। এই প্লেনের মধ্যে যে দণ্ডটার মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেটা যদি এই দণ্ড থেকে প্লেনের মধ্যে ঢোকে, তাহলে হচ্ছে এটার চারপাশে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা ক্রিয়েট হবে, সেটা ডিরেকশনটা হবে হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে। আর যদি হচ্ছে এই কারেন্ট দণ্ডের মধ্যে যে কারেন্টটা, সেটা যদি হচ্ছে এই যে প্লেন থেকে, এই যে এই প্লেনটা থেকে, ঠিক আছে, এটা থেকে বের হয়ে যায়, তাইলে হচ্ছে কি হবে, তাইলে হচ্ছে আমাদের যে কারেন্টটা মানে কারেন্টের ডিরেকশনটা থাকবে, সেটার উপর নির্ভর করে আমাদের এই যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের ডিরেকশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে।
মানে যদি একটা আমাদের ভেতরে ঢোকে তাহলে আমার ডিরেকশনটা হবে ম্যাগনেটিক ফ্লাক্সের ক্লকওয়াইজ, আর যদি এটা থেকে বের হয়ে যায়, ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এটাই বোঝানো হয়েছে। সো আমাদের এই লাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে এখান থেকে এই পর্যন্ত লাইনটা ইম্পর্টেন্ট, আমি দাগায় দিচ্ছি কিন্তু কোনটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এর পরে আমাদের দরকার হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। এটা আপনারা পড়ছেন কিনা জানি না, আগে আমি ছবিটা দেখাই। দেখেন এখানে ছবিটা দেখতে পাচ্ছেন, একটা থাম্ব রুলের ছবি দেওয়া 7.3 ফিগার দেখা যায়। জি ম্যাম। এখন দেখেন এই থাম্ব রুল অনুযায়ী আমরা জানি এটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। তো আপনাদের সবার ডান হাতটা এরকম করে রাখতে পারেন, রাখলে যদি সুবিধা হয়, ঠিক আছে। তাহলে দেখেন ডান হাতকে আমি এভাবে করে রাখি ছবির মতো করে, ঠিক আছে। তাইলে কি হবে, তাইলে আমাদের যে বুড়া আঙ্গুলটা বুঝাবে কারেন্টের ডিরেকশন, ঠিক আছে। যদি কারেন্টটা এরকম হয় তাইলে আমাদের ফ্লাক্সের ডিরেকশন কেমন হবে, আমাদের বাকি যে 4টা আঙ্গুল আছে সেটা কুণ্ডলী বাতে যেভাবে আছে সেভাবে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যালো। জি ম্যাম, বুঝতে পারছি। আর যদি হচ্ছে দেখেন রাইট হ্যান্ডটা যদি আপনি একটা সোজা করে রাখতে পারেন, একটা ব্যাকা করে রাখতে পারেন, ব্যাকা করে রাখলে কিন্তু তার অপোজিট দিকে ডিরেকশন হয়ে যাবে, ঠিক আছে, ফ্লাক্স গুলার। এটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। এটা এখন একটু পড়তেছি, ঠিক আছে, একটু পড়ে শোনাচ্ছি, একটু দাঁড়ান। রাইট হ্যান্ড থাম্ব রুলটা কি বলছে, এটা কেন মানে ইউজ করা হয়, এটা ইউজ করা হয় আমাদের হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন, সেটা হচ্ছে ডিরেকশন বের করার জন্য, ঠিক আছে। বলছে is used to determine the direction of magnetic field around a conductor carrying a direct current। মানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন বের করার জন্য আমাদের রাইট হ্যান্ড থাম্ব রুলটা ইউজ হয়, ঠিক আছে। বলছে it states that hold the current carrying conductor in the right hand such that the thumb pointing in the direction of current and parallel to the conductor, then curled fingers point in the direction of the magnetic lines of flux around it। মানে বলছো যদি একটা দণ্ডকে আপনি ধরেন, ঠিক আছে, দণ্ডের মানে আপনার বুড়ো আঙ্গুলটা যেদিকে হবে কারেন্টের ডিরেকশনটাই হবে রাখতে হবে দণ্ডের মধ্য দিয়ে, ঠিক আছে। তাইলে আপনার কার্লড ফিঙ্গার বলতে বোঝাচ্ছে যেটা হচ্ছে বাকি 4টা আঙ্গুল, ঠিক আছে, বুড়ো আঙ্গুল বাদ দিয়ে, ওইটার ডিরেকশন যেদিকে হবে, ঠিক আছে, সেটাই হবে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের ডিরেকশন। এটা বুঝতে পারছেন? তাহলে যদি এই কোশ্চেনটা আসে তাহলে কি করবেন, তাহলে হচ্ছে যদি আমি এখানে বলি যে রাইট ডাউন অর এক্সপ্লেন অর ডিসকাস দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে আমি যেখানে দাগ দিয়ে দিচ্ছি যেগুলো অংশ সেটুকু লিখতে হবে, প্লাস হচ্ছে এই যে ছবিটা দিতে হবে 7.2 ছবিটা অবশ্যই দিতে হবে, প্লাস কি করতে হবে, এই যে 7.3 ছবি দিতে হবে, প্লাস এই ছবিটাও দিতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন? এই ছবিটার জন্য আমাদের হচ্ছে এই যে এখান থেকে এ পর্যন্ত লিখতে হবে। এটা আসলে আপনাদের নিজেদের ভাষাতেও লিখতে পারেন, যে প্লেনের মধ্যে ঢুকলে কি হচ্ছে আর প্লেনের মধ্যে বের হলে কি হচ্ছে কারেন্টের ডিরেকশনটা, ঠিক আছে। এই যে এই পর্যন্ত দিতে পারেন, আবার নিজেদের ভাষায় দিতে পারেন, ঠিক আছে। এই ম্যাম আজকে কি শেষ করে দিবেন? না শেষ করতে পারবো না আমি, 1 ঘন্টা 30 মিনিট না হলে আপনাদের ছাড়তে পারবো না। যে এখন মনিটরিং এখনো হয় তো, ফ্রেশ হই নাই ম্যাম, এখন পরে ক্লাসের জন্য প্রিপেয়ার হইতে হইব। এখন কথা হচ্ছে যে ধরেন আমি তো বুঝতে পারছি আপনাদের সমস্যা, কিন্তু আমার কিছু করার নাই আসলে, এখন মনিটরিং হয় তো, তো আমি 1 ঘন্টা 30 মিনিটের আগে বের হইলে আমার সমস্যা, বুঝতে পারছেন। ওই জন্য আমাকে পুরো ক্লাস নিতে হবে। এখন তো 10টা 5 বাজে, আর হচ্ছে ধরেন 15 মিনিট, 10 বা 15 মিনিট নিবো আরো, এই, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আপনারা খুবই ভালো, আপনারা সব কথাই শোনেন, আমি যেটা বলি সবই কথা শোনেন, এজন্য আপনাদের সিটিটাও অনেক ভালো হয়েছে, ঠিক আছে, সিটি 1টা। আর সিটি 2 3টাও আমি নিয়ে নিব, আমি বলে দিব কবে নিব বা আরো পড়াই আর কি, ঠিক আছে। তো সিটি 2 3টা নিলে যদি একটা ভালো মার্ক হয় সবারই একটা ভালো আর কি গ্রেড আসবে, ঠিক আছে, বেশিরভাগেরই ভালো গ্রেড আসবে, ঠিক আছে। একটু কষ্ট করলে ভালো গ্রেড পাওয়ার জন্য তো কষ্ট করতেছেন, তাই না? এই, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, এটা আমি হচ্ছে আর ডিটেলস পড়াবো না, কারণ আমাদের ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি পড়ানো হয়েছে, ঠিক আছে। শুধুমাত্র আমি এখানে কয়েকটা লাইন বলে দিব,
আর এখানকার জন্য শুধুমাত্র এই সংজ্ঞাটাই ইম্পর্টেন্ট, আর কিছু না, ঠিক আছে। এখন দেখেন, দ্য কোয়ান্টিটিভ মেজার অফ স্ট্রংনেস অর উইকনেস অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ গিভেন বাই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। মানে একটা ম্যাগনেটিক ফিল্ড উইক না দুর্বল, মানে দুর্বল নাকি হচ্ছে স্ট্রং, ঠিক আছে, এটা নির্ভর করে কার উপরে? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির উপরে, ঠিক আছে। আচ্ছা, এটা কেমন করে এটাকে মানে সংজ্ঞা দেওয়া যায় দেখেন, the magnetic field intensity at any point in the magnetic field is defined as the force, ঠিক আছে, experienced by an unit north pole of one Weber strength when placed at a point, ঠিক আছে। এখন বলছে যে একটা, যখন আপনারা এটা মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে বোঝাচ্ছে যে একটা, যদি আমি একটা নর্থ পোল নিই, ঠিক আছে, 1 ওয়েবার স্ট্রেংথের, যদি আমি ওই পয়েন্টে বসাই, একটা যে পয়েন্ট আমি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব, তাহলে যেটুকু ফোর্স অনুভব করতেছে, ঠিক আছে, আরেকটা পোলের জন্য মানে সাউথ পোলের জন্য, তাহলে সেটাই হবে তার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। আবার বলতেছি যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যে কোনো একটা পয়েন্টে, ধরলাম সাউথ পোলে, নর্থ পোলে বের করতেছি একটা পয়েন্টে নর্থ পোলের, তো একটা নর্থ পোলে যদি আমি বের করতে চাই, তাহলে হচ্ছে একটা নর্থ পোল, ঠিক আছে, একটা সাউথ পোলের জন্য যে পরিমাণ ফোর্সটা অনুভব করতেছে, তাহলে সেটাই হচ্ছে তার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে। আর এটাকে এইচ ভেক্টর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। আর আমরা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিস্টিক্সে জানতাম যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে ই ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে এটা গুলানো যাবে না। যদি আমি বলি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তাহলে ই ভেক্টর, যদি বলি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তাহলে হচ্ছে এইচ ভেক্টর, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এটা হচ্ছে আমাদের দেখেন বলছে দ্য টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স অফ ফোর্স বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স দ্যাট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স crossing a unit area in a plane at right angles to the direction of flux is called magnetic flux density। আগেরটার মতনই, আগে আমাদের কি ছিল, ইলেকট্রিক ফ্লাক্সটা, যে পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স আমাদের একটা ইউনিট এরিয়ার মধ্যে যাচ্ছিল সেটা ছিল হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। আর এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বলতে বোঝাচ্ছে আমাদের হচ্ছে কি একটা যদি যে লাইন গুলো যাবে মানে ফ্লাক্স গুলো যাবে তার সাথে রাইট অ্যাঙ্গেল করে যে প্লেনটা আছে, সে প্লেনে যতগুলো ফ্লাক্স ক্রস করবে তাকেই বলা হবে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ঠিক আছে। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। আর ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটিকে আমরা একটু আগে পড়ে আসলাম, ইলেকট্রোস্ট্যাটিক্সটিকে ডি ভেক্টর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তারপরে দেখেন একটু আগে আমি বললাম ই ভেক্টর আর ডি ভেক্টরের মধ্যে সম্পর্ক, যে ডি ভেক্টর ইজ ইকুয়াল এপসাইলন নট ই ভেক্টর, ঠিক আছে। এখানে সেরকমই ডি ভেক্টরের জায়গায় আমি কি দিব? ডি ভেক্টরের জায়গায় আমি দিব বি ভেক্টর, কারণ বি ভেক্টর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বোঝাচ্ছে। আর এইচ ভেক্টর দিব কার জায়গায়? ই ভেক্টরের জায়গায়। ই ভেক্টরের জায়গায় আমি, ঠিক আছে, ই ভেক্টরের জায়গায় দিব এইচ ভেক্টর, কারণ ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি হচ্ছে এইচ ভেক্টর। আর আমরা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে পারমিটিভিটি ইউজ করছি, কিন্তু এখানে আমরা ইউজ করব পারমিয়াবিলিটি, ঠিক আছে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে হচ্ছে পারমিটিভিটি, আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে পারমিয়াবিলিটি, ঠিক আছে, এপসাইলন সরি মিউ আর। এটা আপনারা সার্চ দিবেন, ঠিক আছে, কেন এটা ইউজ করতেছি, এটা সার্চ দিয়ে সামনের দিন আমাকে হচ্ছে এটা ফিডব্যাক দিবেন। যে দিতে পারবে, ঠিক আছে, যে বা যারা দিতে পারবে তাদেরকে আমি একটা স্পেশাল মার্কস দিব ক্লাসের ইভালুয়েশনের জন্য, ঠিক আছে। এই ওকে, তো এটা করতে পারলে খুব ভালো, যে কেন আমরা ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে পারমিটিভিটি ইউজ করছি, আর ম্যাগনেটোস্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে কেন আমরা পারমিয়াবিলিটি ইউজ করতেছি, ঠিক আছে। এটার ব্যাখ্যা 2-3 লাইনে দিলেও হবে, ঠিক আছে, যেটুকু বোঝা যায়। আর না পারলে আমি বলে দেবো সামনের দিন, ওকে। তারপর দেখেন ফর ফ্রি স্পেস বি ভেক্টর ইজ ইকুয়াল মিউ নট এইচ ভেক্টর। মিউ নটটা হচ্ছে ফ্রি স্পেসের, ওকে। আর যদি মিউ নটটা না হয় কোনো মিডিয়াম থাকে তাহলে মিউ নট মিউ আর। আর আমরা জানি এটাকে সরাসরি লেখা যায় মিউ, তাহলে বি ভেক্টর ইজ ইকুয়াল মিউ এইচ ভেক্টর, ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তাইলে হচ্ছে এখন দেখেন এই অঙ্কটা মোটামুটি একটু করায়, অঙ্কটা একটু করায় আমি ছাড়ে দিব, মানে ছাড়ে দিব বলতে অ্যাটেন্ডেন্স দিয়ে ছাড়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এক্সাম্পল 7, আর 10 মিনিট বাকি। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা দেখেন এক্সাম্পল 7.6, ঠিক আছে। The plane y is equal 1 carries current density k vector is equal 40 x vector, ঠিক আছে, সরি az vector। আমি একটু বড় করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন না মনে হয়।
দেখা যাচ্ছে এখন? আচ্ছা, এখানে দেখেন কে ভেক্টর কে বলা হচ্ছে কারেন্ট ডেনসিটি, আর প্লেনটা বলা হচ্ছে y is equal 1। আচ্ছা, y is equal k প্লেন বলতে আমি কি বুঝাচ্ছি? y is equal k যদি দিই আমি, তাহলে কি বুঝাবে? y is equal k প্লেন বলতে কি বুঝায় বলেন দেখি? এক্সজেড প্লেন, কি প্লেন? এক্সজেড প্লেন। হয় নাই। এজেড প্লেন নাকি? ম্যাম ওয়াই কনস্ট্যান্ট প্লেন কি? হ্যাঁ, y কনস্ট্যান্ট প্লেন, ঠিক বলছেন। ঠিক আছে, আচ্ছা আমি এটা বুঝাচ্ছি আরো কিভাবে y কনস্ট্যান্ট প্লেন। আপনারা হচ্ছে যে যখন এক্স ওয়াই জেড ইয়ে পড়াইছিলাম, মানে কার্তেশিয়ান কোঅর্ডিনেটস পড়াইছিলাম, মনে আছে? তখন কি ছিল? এক্স কনস্ট্যান্ট প্লেন, যেখানে এক্স এর ভ্যালু ছিল কনস্ট্যান্ট বাট ওয়াই জেড টা ভ্যারিয়েবল ছিল, তাই না? জি তাহলে ম্যাম। এটা এটা হচ্ছে ওয়াই কনস্ট্যান্ট প্লেন, মানে যেখানে হচ্ছে ওয়াই ইজ ইকাল 1। এই যে যেমন দেখেন, এই যে এখানটাই ওয়াই ইজ ইকাল 1, এই যে এটা, ঠিক আছে? মানে যে কোনো কিছু যে কোনো ভ্যালু হতে পারে, কিন্তু ওয়াই এর ভ্যালু সবসময় 1 থাকবে। এই যে এখানটাই ওয়াই ইজ ইকাল 1, এই জন্য আমি এখান থেকে যদি একটা লম্ব টানি, তাহলে এটা হচ্ছে ওয়াই ইজ ইকাল 1 প্লেন, ঠিক আছে? এটা হচ্ছে এই পাশটাতে, পুরো এই পাশটাতে আমার হচ্ছে ওয়াই ইজ ইকাল 1 প্লেন পাওয়া যাবে, ঠিক আছে? আর দেখেন এখানে কে ভেক্টর মানে হচ্ছে কারেন্ট ডেনসিটি ভ্যালু দেওয়া আছে 40 এজেড ভেক্টর, মানে ডিরেকশনটা হচ্ছে এজেড ভেক্টরের দিকে, ঠিক আছে? অ্যাম্পিয়ার পার মিটার এটার হচ্ছে একক। বলছে ফাইন্ড এইচ ভেক্টর। এইচ ভেক্টর মানে কি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে? এট পয়েন্ট এ এন্ড বি, মানে এ পয়েন্ট আর বি পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে। তো প্রথমে আমরা এ পয়েন্ট বের করব, ঠিক আছে? এ পয়েন্ট দেখেন দেওয়া আছে অরিজিনের পয়েন্ট, ঠিক আছে? এখন দেখেন আমাদের হচ্ছে এ পয়েন্টটা 0 0 0 0 0 0, ঠিক আছে? এখন আমাদের কোন দিকে বের করতে হবে? বলছে যে এইচ ভেক্টরটা বের করতে হবে, ঠিক আছে? এখন আমরা জানি যে এইচ ভেক্টর বের করার আমরা মানে এই ইকুয়েশনটা যদিও জানি না, ইকুয়েশনটা একটু পরে পড়া হবে, কিন্তু এখনই জানতে হবে। সেটা হচ্ছে যে এইচ ভেক্টর ইজ ইকুয়াল হাফ কে ভেক্টর ক্রস এন ভেক্টর। কে ভেক্টরটা হচ্ছে কারেন্ট ডেনসিটির মানে কি বলবো সিম্বল, ঠিক আছে? আর এন ভেক্টরটা হচ্ছে নরমাল, এটা কারেন্ট শীট, মানে হচ্ছে এই প্লেনের সাথে নরমাল একটা শীটের দিক আর কি, ঠিক আছে? তো আমার এক্ষেত্রে এন ভেক্টর হবে মাইনাস এ ওয়াই ভেক্টর। কেন মাইনাস হবে এ ওয়াই ভেক্টর? কারণ আমাদের প্লেনটা হচ্ছে ওয়াই দিকে, ঠিক আছে? প্লেনটা হচ্ছে ওয়াই ইকুয়াল 1, এজন্য হবে মাইনাস এ ওয়াই ভেক্টর। আর 0 0 পয়েন্ট যেহেতু বলা আছে, ঠিক আছে? দেখেন 0 0 পয়েন্টের ক্ষেত্রে আমাকে এই পাশে আছে এই পয়েন্টটা, ওয়াই ইকুয়াল 1 প্লেনটা এই পাশে, ঠিক আছে? দেখছেন এই পাশে, ঠিক আছে? এই পাশে হওয়ার জন্য আমাদের হচ্ছে 0 থেকে এই পাশে যাইতে হচ্ছে, ঠিক আছে? এই পাশে যাওয়ার জন্য আমার হচ্ছে মাইনাস এ ওয়াই হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে এই জন্য এ এনটাকে ম্যাম মাইনাস এই এ বিষয়টা ওয়াই বুঝলাম দিছি। না ম্যাম। আচ্ছা আবার বলতেছি, এখানে আমি বলছি যে একটা পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে? আর একটা পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট। বি পয়েন্টটা কোথায় হবে? বি এর ভ্যালু দুটাই আমি বুঝাই, তাহলে এটা স্পষ্ট হবে। বি এর ভ্যালু 1, মানে এক্স এর ভ্যালু 1, তারপর ওয়াই এর ভ্যালু 5, মানে ধরলাম এখানে, আর জেড এর ভ্যালু হচ্ছে -2, ঠিক আছে? -2 হইলে নিচের দিকে হবে, তার মানে ধরলাম এখানে আসলে ওয়াই, এখানে ধরলাম এই জায়গাটাতে হচ্ছে জেড, ঠিক আছে? সরি, বি পয়েন্ট। এটা হচ্ছে বি পয়েন্ট আর এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে? এখন দেখেন এ বি পয়েন্টের জন্য আমার এন এর ভ্যালু হবে এ ওয়াই, কারণ সে নিজেই এই প্লেনটাতে আছে, এই যে এই প্লেনটা দেখেন, এই প্লেনটাতে আছে এ বি পয়েন্টটা, এই জন্য এটার এ এন এর ভ্যালুটা হবে হচ্ছে পজিটিভ, ঠিক আছে? কিন্তু দেখেন 0 পয়েন্টটা এখানে নাই, তার মানে 0 পয়েন্টের ডান পাশে যেতে হচ্ছে আমার ওই এই যে এ কে ভেক্টরের ভ্যালু পাওয়ার জন্য, এবং সেখান থেকে এইচ ভেক্টরের ভ্যালু বের করার জন্য, ঠিক আছে? 0 পয়েন্ট থেকে ডান দিকে যেতে হচ্ছে, এই জন্য হচ্ছে এটাকে মাইনাস ধরা হচ্ছে, ঠিক আছে? আর যখন বি পয়েন্ট কল্পনা করতেছি, বি পয়েন্ট দেখেন আমার এ প্লেনেই আছে, এই ওয়াই ইকুয়াল 1 প্লেনেই আছে, এই জন্য হচ্ছে এটাকে আমরা পজিটিভ কল্পনা করতেছি। যদি তাই হয় তাহলে দেখেন এন এর ভ্যালু আমি মাইনাস এ ওয়াই দিছি, আর এখানে কে ভেক্টরের ভ্যালু বসাই দিছি 40 এজেড ভেক্টর। তাহলে এজেড ক্রস এ ওয়াই আমরা জানি যে এটা ইজিক্যাল ক্রস এ ওয়াই ইজিক্যাল মাইনাস এক্স, মানে এক্স ওয়াই জেড তার মধ্যে যে কোনো দুটো থাকলে তার অপোজিটটা থাকে এখানে, ঠিক আছে?
আমি আরেকবার বুঝাচ্ছি ক্রস প্রোডাক্টের ব্যাপারটা। যদি এক্স ক্রস এ ওয়াই হয়, এ ওয়াই হয়, তাহলে কি হবে? এ জেড হবে। কিন্তু যদি এ ওয়াই ক্রস এক্স হয় মাইনাস এ জেড, তাই না? তাহলে হবে মাইনাস এ জেড। আর দেখেন ওয়াইটা নিশ্চয়ই জেড এর আগে আসে, ওয়াইটা জেড এর আগে আসার কথা ছিল, কিন্তু এখানে আগে জেডটা তারপরে ওয়াইটা, এজন্য এ জেড ক্রস এ ওয়াই ইজ ইকুয়াল মাইনাস এ এক্স। আর এখানে আরেকটা মাইনাস ছিলই, তাহলে মাইনাসে মাইনাস এখানে প্লাস এ এক্স হয়ে যাবে। আর হাফ ছিল, 40 দিয়ে হাফ কে গুণ করলে কত হবে? 20 এক্স ভেক্টর। আর এখানে দেখেন নিচের ক্ষেত্রে এই যে 1 5 মাইনাস 2 মানে বি পয়েন্টের ক্ষেত্রে এ এন ইজ ইকুয়াল এ ওয়াই, তাহলে কি হবে? এ জেড ক্রস এ ওয়াই। তাহলে এটার মানে হচ্ছে মাইনাস এক্স, তাহলে এখানে মাইনাস 20 এক্স ভেক্টর হবে। বোঝা গেছে এটা? যদি এটা বোঝা যায় আমি তাহলে এই সেশনটা কাটে দিয়ে আরেকটা সেশন অন করব, ওখানে মানে অ্যাটেন্ডেন্স দিব আর কি। টাইম নাই তো, হয়ে যাবে। ম্যাম এই আমি ম্যাথটা আবার নেক্সট দিন একটু রিভিউ করেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, আরেকদিন তাহলে রিভিউ করব, ঠিক আছে? আমি হচ্ছে ওটা কাটে দিয়ে আর অন করি, ঠিক আছে? আপনাদের আমি লিংক দিচ্ছি তাড়াতাড়ি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে।